ঠিক আছে। সো যেটা বলছিলাম যে নিড নিড ফর মানি মার্কেট, এটা নিড উভয়ের জন্যই নিড, যারা ইস্যুয়ার এবং যারা হচ্ছে বড়োয়ার, দ্যাট ইজ যারা লেন্ডার এবং যারা বড়োয়ার। উভয়ের জন্যই। এখানে ইস্যুয়ার যে সেই আসলে বড়োয়ার, ঠিক আছে, যে ইনস্ট্রুমেন্টটা ইস্যু করছে। এখানে একটু ডিফারেন্ট এটা, যে সাপোজ কর্পোরেশন গুলো কি করছে, কমার্শিয়াল পেপার নামে একটা ইনস্ট্রুমেন্ট ইস্যু করছে। তো এটা ইস্যু করার মাধ্যমে সে কি করছে, সে ফান্ড জেনারেট করছে। এটা এই কমার্শিয়াল পেপার সিপি যে কিনছে, সিপি একটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। তো সিপি যে কিনছে সে কি করছে, সে মূলত টাকাটা ধার দিচ্ছে। আর সিপি যে ইস্যু করলো, যে কর্পোরেশন ইস্যু করলো, সে টাকাটা ধার নিয়ে হয়তো সে একটা বিজনেস কন্ডাক্ট করলো, এরকম। তো ওগুলো আমরা দেখবো সামনের দিকে আছে। তাহলে একটা হচ্ছে অপটিমাইজ দ্য ইল্ড অন টেম্পোরারি সারপ্লাস ফান্ডস। আমার কাছে সারপ্লাস আছে, আমি এটা কি করব, আমি এটা একজনকে ধার দিব। আচ্ছা, আর আরেকজন আছে যার কাছে ডেফিসিট, যার কাছে নাই, সে আমার কাছ থেকে নেবে। ওকে, এরপর হচ্ছে রেগুলেট দ্য লিকুইডিটি অ্যান্ড ইন্টারেস্ট রেটস। লিকুইডিটি, ইন্টারেস্ট রেটস, এগুলো রেগুলেশনের জন্য এখানে মানি মার্কেটটা দরকার আছে। ইন দ্য কন্ডাক্ট অফ মনিটারি পলিসি টু অ্যাচিভ দ্য ব্রড অবজেক্টিভ অফ প্রাইস স্টেবিলিটি। সো মূলত এই মানি মার্কেটের যে অপারেশন গুলো আছে, এই অপারেশন গুলো মনিটারি পলিসির আন্ডারেই কাজ করে, এবং এগুলো যদি প্রপারলি এফিশিয়েন্টলি ওয়ার্ক করে, তাহলে বেসিক্যালি আমাদের টোটাল মার্কেটে যে প্রাইস স্ট্যাবিলিটিটা দরকার হয়, সেটা এনশিওর হয় এই স্মুথ ফ্লো অফ ফান্ডিং এর কারণে। তাহলে প্রাইস স্ট্যাবিলিটি এনশিওর হয় এখানে। আরেকটা হচ্ছে এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ ক্রেডিট, এটা হয়, এন্ড এ স্টেবল ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ঠিক আছে, আমরা জানি যে এটা ফরেন এক্সচেঞ্জের জন্য কিন্তু মানি দরকার হয়। যেমন আপনি এলসি ইস্যু করতে গেলেই মানি লাগবে, ঠিক আছে, এবং সেটা ফরেন কারেন্সিতে লাগবে। সো ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ মানি মার্কেট। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি মানি মার্কেট? যদিও আমি মনে করি যে আমি যদি ডিজাইন করতাম এই স্লাইডটা, তাহলে আমি শুরুতেই আগে ডেফিনিশনটা দিয়ে নিতাম। এটা এক একজনের প্রেজেন্টেশনের প্যাটার্ন এক এক রকমের। ডেফিনেশনে আমরা বলছি যে, যদিও এখানে আমরা ফর্মালি এখন ডেফিনেশন পড়ছি, কিন্তু শুরুতেই তো আমি আপনাদেরকে ডেফিনেশন দিয়ে নিয়েছি আসলে, যে হোয়াট ইজ মানি মার্কেট, হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট। So money market is actually the center for dealings, mainly short-term character in money assets. তাহলে মানি অ্যাসেটের ডিলিংস যেখানে হয়, যে সেন্টারে হয়, সেটাকে আমরা বলছি মানি মার্কেট। It meets the short-term requirements of borrower and provides liquidity or cash to the lenders. তাহলে যিনি বড়োয়ার হবেন তার শর্ট টার্ম রিকোয়ারমেন্টটা আমরা পাচ্ছি এখান থেকে, এবং যিনি লেন্ডার হবেন তার লিকুইডিটির প্রবলেমটা আমরা সলভ করছি। তার কাছে যদি এক্সট্রা লিকুইড থেকে যায় মূলত লেন্ডারের কাছে, তাহলে এটা ইট ক্রিয়েটস ট্রাবল। তাহলে টু সেটেল দিস ইস্যু, লেন্ডার actually provides cash to the borrower. It is the place where short-term surplus investable funds at the disposal of financial and other institutions and individuals. স্বর্ণের দাম বেড়ে গেছে 2041 টাকা। It is the place where short-term surplus investable funds at the disposal of financial and other institutions and individuals are bid by borrowers.
again comprising institutions, এখানে একটু একটু বড় করে দিয়েছে ডেফিনিশনটা, একটু এলাবোরেটলি দিয়েছে, যে এটাকে আমরা বলতে পারি যে মানি মার্কেটটা হচ্ছে একটা প্লেস যে হয় শর্ট টার্ম সারপ্লাস ইনভেস্টেবল ফান্ডস যেটা হয়, যেটা মানে that is available in the disposal of financial and other institutions and individuals, এটা বিড হয়, এটা বিড হয় কার দ্বারা, বিড হয় বড়োয়ার দ্বারা, borrowers again comprising institutions, individuals and তাহলে বড়োয়ার কারা, বড়োয়ার হচ্ছে ইন্ডিভিজুয়াল হতে পারে, ইনস্টিটিউশনস হতে পারে, ইন্ডিভিজুয়ালস হতে পারে এবং আদার গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট হতে পারে, গভর্নমেন্ট ইটসেলফ। তো এখানে ইনস্টিটিউশন, ইন্ডিভিজুয়ালস এন্ড গভর্নমেন্ট এরা সবাই ইস্যুয়ার হিসেবে মূলত রোল প্লে করে, যাদেরকে আমরা বলছি বড়োয়ার, দে বড়ো মানি ইস্যুইং দিস ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, যে ইনস্ট্রুমেন্ট গুলোর কথা আমরা সামনে বলবো, লাইক ট্রেজারি বিলস, লাইক সার্টিফিকেট অফ ডিপোজিট সিডি, হ্যাঁ, অথবা অনেকে সিওডি বলে, আর পরে হচ্ছে আপনার সিপি যেটা কমার্শিয়াল পেপারস, তারপরে বিএ বলে ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, এরকম কিছু ইনস্ট্রুমেন্টস আছে। Money market refers to the market for short-term assets that are close substitutes of money, usually with maturities of less than a year. এক বছরের বেশি বেসিক্যালি মানি মার্কেটের অপারেশনটা চলে না, এই জন্য এটাকে শর্ট টার্ম বলা হচ্ছে, সবসময় এটাকে শর্ট টার্ম বলছে, যেটা অপারেশনটা ম্যাক্সিমাম 52 উইকস, সো লেস দেন এ ইয়ার। A well-functioning money market provides a relatively safe and steady income yielding avenue. একটা well-functioning money market যদি থাকে আপনার কাছে, তাহলে আপনি খুব সেফলি সেখানে ল্যান্ডিং করতে পারবেন এবং সেখান থেকে বড়োইং করতে পারবেন, এবং যেটার মাধ্যমে আপনার কাছে একটা ইনকাম আসবে। কনভেনশনালি যেটাকে আমরা বলছি, এটা হচ্ছে একটা ইন্টারেস্ট। মাহফুজ, আপনার অ্যাপ্লিকেশনে টিচারের নাম লিখে দিয়েছেন না? হ্যাঁ, ওখানে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে টিচারের নাম লিখে দেন, আমি ওনার কাছে ফরওয়ার্ড করে দিই, ওনাকে বলবো আপনার পরীক্ষা দেখা যায়। ওকে, তো তাহলে যেটা হচ্ছে এখানে যে ইটস সেফ, আমরা বলেছি আগে যে এখানে ইস্যুয়ার হিসেবে কিন্তু গভর্নমেন্টও থাকে এবং গভর্নমেন্টের একটা ব্যাকআপ থাকে, যে কারণে আপনার ইটস রিলেটিভলি সেফ। আর শর্ট টার্ম যেহেতু এটা, লং টার্ম হলে অনেক সময় অনেক কিছুর ইফেক্ট আসে এখানে, যেমন শেয়ারের ক্ষেত্রে অনেক রিস্ক আছে, আপনারা জানেন শেয়ার মার্কেট সম্বন্ধে, তো এটা কিন্তু মানি মার্কেটে কম, রিস্কটা কম। যদি আপনি একটু অথেন্টিসিটি দেখে, তারপরে যারা লেন্ডার আছে, যারা বড়োয়ার আছে, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দেখে আপনি যদি ইয়ে করেন, বা তাদের ক্রেডিট হিস্ট্রি যদি আপনি দেখেন, ঠিক আছে, এরপরে যদি তার সাথে আপনি ট্রানজেকশন করেন, তাহলে এটা অবশ্যই সেফ হবে, অবশ্যই সেফ হবে। Allows the investor institutions to optimize the yield on temporary surplus funds. ইনভেস্টর যে আছে তার কাছে টেম্পোরারিলি যে ফান্ডটা সারপ্লাস আছে, এই ফান্ডটাকে সে কি করবে, ইনভেস্ট করে খুব অল্প সময়ের মধ্যেই একটা মানে প্রফিট সে জেনারেট করে নিতে পারে। এবার আমরা দেখব যে হু দ্যাট ইজ দ্য প্লেয়ার্স ইন দিস মার্কেট, এই মার্কেটে প্লেয়ার কারা। সো আগেই আমরা জেনেছি যে দুই ধরনের প্লেয়ার আছে এখানে, একটা হচ্ছে বড়োয়ার আর একটা হচ্ছে লেন্ডার। তো বড়োয়ারের মধ্যে আছে যেমন সেন্ট্রাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, অথবা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর বাংলাদেশে হলে বাংলাদেশ ব্যাংক।
হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক। তাহলে বিবি, আর ওদের হচ্ছে এসবিপি, আর ইন্ডিয়াতে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। কমার্শিয়াল ব্যাংক গুলো এটার ইস্যুয়ার, কারণ কমার্শিয়াল ব্যাংক দুইভাবে রোল প্লে করে, একটা একভাবে ইস্যুয়ার এবং বড়োয়ার দুইভাবে রোল প্লে করতে পারে। আপনার ইস্যুয়ার কখন হয়, যখন সে তার কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স আছে, আর একটা আছে সার্টিফিকেট অফ ডিপোজিট, সিডি। এই দুইটা যখন সে ইস্যু করে, তখন সে এখানে ইস্যুয়ার হিসেবে রোল প্লে করে। আবার একটা কমার্শিয়াল ব্যাংক যখন আরেকটা ব্যাংক থেকে বড় করে, তখন সেখানে সে বড়োয়ার হিসেবে রোল প্লে করে। তাহলে কমার্শিয়াল ব্যাংকস, কোঅপারেটিভ ব্যাংকস এন্ড প্রাইমারি ডিলার্স আর allowed to borrow and lend, তার মানে they do the both, ঠিক আছে, they can borrow, they can lend। এই স্পেসিফাইড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমরা শুধু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলবো, এটা পাকিস্তানি না বাংলাদেশি, এটা যেহেতু পাকিস্তানের প্রেজেন্টেশন এই জন্য বললাম। সো স্পেসিফাইড বাংলাদেশি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, মিউচুয়াল ফান্ডস, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডস আছে, and certain specified entities are allowed to access to call or notice money market only as lenders। এখানে শুধুমাত্র লেন্ডার হিসেবে রোল প্লে করবে এরা। এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে, স্পেসিফাইড কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এবং পার্টিকুলারলি মিউচুয়াল ফান্ডস। মিউচুয়াল ফান্ডও হচ্ছে মানে এক ধরনের ইনস্টিটিউশন যারা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস গুলোকে ডিল করে, এজেন্সির মতো আর কি এক ধরনের। মিউচুয়াল ফান্ডস এন্ড সার্টেন স্পেসিফাইড এন্টিটিস আর অ্যালাউড। মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনি যদি আরো ডিটেইল জানতে চান, তাহলে গুগলিং করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন, আমাদের মুসলমানরা আমরা অনেক সময় বলি যে অ্যাভয়েড ইসরায়েলি প্রোডাক্ট, এই গুগল কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট। হাউ ইউ ক্যান অ্যাভয়েড গুগল? কারো কাছ থেকে কোনো কিছু কেনা বন্ধ করে তাকে শায়েস্তা করা যায় না, ঠিক আছে। মুসলমানদের হিস্ট্রিতে মনে হয় এই ধরনের কোনো কিছু নাই। আপনি বরং কি করতে পারেন, আপনি আরেকটা অল্টারনেটিভ বিজনেস ডেভেলপ করতে পারেন, ঠিক আছে, যাতে করে আপনি তার থেকেও পাওয়ারফুল হতে পারেন ফান্ডের দিক থেকে, যেটাকে আপনি আপনার অন্যান্য পারপাসে ইউজ করতে পারবেন, ঠিক আছে, যেটা খায়রিয়াত যেটাকে বলে, কল্যাণমূলক কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি কল্যাণমূলক কাজে ব্যবহার করেন, তাহলে যারা অকল্যাণের চিন্তা করছে তারা বেশি দূর আগাইতে পারবে না। কিন্তু আনডিউ কোনো কম্পিটিশন আপনি একজন ইহুদির সাথেও করতে পারবেন না। আর আপনার কাছে নাই, ইহুদির কাছে আছে একটা প্রোডাক্ট, আপনার এটা দরকার, আপনি তার কাছ থেকে না কিনে থাকবেন তাকে সাহায্য করার জন্য, সেটাও মনে হয় জায়েজ হবে না। এটা আমি জানি না আলেম ওলামারা কিভাবে ফতোয়া দিবেন। However, mutual fund হচ্ছে is an open and professionally managed investment fund that pools money from many investors to purchase securities। তাহলে মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফান্ড, ঠিক আছে, আমরা ইনস্টিটিউটও বলতে পারি, যারা ওপেন এন্ড এবং খুব প্রফেশনালি ম্যানেজড। তারা কি করে যে অনেক ইনভেস্টরের কাছ থেকে টাকা জমা করে, টাকা নেয়, টাকা জমা নিয়ে তারা সিকিউরিটি পারচেজ করে, বিভিন্ন স্টক অথবা এই যে মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস, এগুলো তারা পারচেজ করতে পারে, ঠিক আছে। সো মিউচুয়াল ফান্ডস আর দ্য লার্জেস্ট proportion of equity of United States corporations. Mutual fund investors may be retail or institutional in nature. মিউচুয়াল ফান্ড থেকে আপনি কিভাবে মানি মেক করতে পারেন?
Mutual funds primarily make money through sales charges that work like commissions, and by charging investors a percentage of asset under management (AUM). The Securities and Exchange Commission (SEC) requires a fund company to disclose shareholder fees and operating expenses in its fund prospectus. এই যে এটা আমি বলেছিলাম যে they work as an agent actually, একটা গ্রুপের কাছ থেকে তারা টাকা জমা করে এবং সেই টাকা তারা অন্য জায়গাতে ইনভেস্ট করে, স্পেশালি ইন পারচেজিং সিকিউরিটিজ। তারা এটা করে ওইখান থেকে তারা ইন্টারেস্ট নেয় অথবা প্রফিট নেয়, নিয়ে তার এখানে যারা ইনভেস্ট করলো, তার এখানে যারা টাকা জমা করলো তাদেরকে তারা টাকাটা রিটার্ন করে উইথ দেয়ার প্রফিট অথবা ইন্টারেস্ট। তবে এখানে ব্যাংকে যেভাবে মানে সবসময় টাকা রাখা হয় এবং টাকা তুলে নেওয়া হয় ব্যাংক থেকে, এটা এখানে এই ধরনের কিছু অ্যাভেইলেবল না, ঠিক আছে? সো এটাকে আমরা ব্যাংকিং ইনস্টিটিউশন বলতে পারি না, এটা অলমোস্ট একটা অনেকটা নন ব্যাংকিং ইনস্টিটিউশন টাইপের এজেন্সি। তাহলে এখানে কি বলছে যে এটা মিউচুয়াল ফান্ডস এন্ড certain specified entities are allowed to access to call or notice money market only as lenders. So they are not borrowers. Mutual fund is not borrower. Mutual fund is lender. সে ল্যান্ড করবে, তার কাছে যে অ্যামাউন্ট আছে এটা সে ল্যান্ড করবে, ধার দেবে, ধার দিয়ে ওখান থেকে সে ইন্টারেস্ট রেট কালেকশন করবে, প্রফিট করবে, এবং তার এখানে জমা রাখা মানুষের টাকাগুলো উপরে সে প্রফিট দেবে তাদেরকে। Individuals, firms, companies, corporate bodies, trusts and institutions, other institutions can purchase the treasury bills. Treasury bill money marketer একটা instrument, treasury bills, CPs commercial papers and CDs certificate of deposits. তাহলে প্লেয়ার কারা কারা হতে পারে? ইন্ডিভিজুয়াল হতে পারে, ফার্ম হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, কোনো কর্পোরেট বডি হতে পারে, লাইক স্কয়ার ইজ এ কর্পোরেট বডি, ঠিক আছে? এরকম যারা বড় বড় কর্পোরেট বডি আছে, ট্রাস্ট হতে পারে, তারপরে যে কোনো ধরনের ইনস্টিটিউশন হতে পারে। They can purchase treasury bills, CPs and CDs. তাহলে এখানে কি কি দেখলাম আমরা? সেন্ট্রাল ব্যাংক দেখলাম, কমার্শিয়াল ব্যাংকস, কোঅপারেটিভ ব্যাংকস এবং প্রাইমারি ডিলার্স, এগুলো দেখলাম। স্পেসিফিক কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে, মিউচুয়াল ফান্ডস হতে পারে, এবং আদার কিছু এন্টিটিস, তারা শুধুমাত্র ল্যান্ডিং এ পার্টিসিপেট করতে পারে। আর এখানে যারা আছে ইন্ডিভিজুয়াল, ফার্ম, কোম্পানিজ, কর্পোরেট বডিজ, institution, তারা they can purchase treasury bills, CPs and CDs. Also corporate body যারা আছে they can issue CPs, তারা CP ইস্যু করতে পারে। তাহলে কিভাবে এখানে প্রোডাক্টস গুলো কি কি, which and how, the products and process, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। তাহলে these are the products, these are the products যেটা আমরা মাঝে মধ্যে মেনশন করেছি, ট্রেজারি বিল, certificate of deposit, commercial paper, local authority bills, bill of exchange, call deposit, term deposit আর floating rate notes. So আমরা যদি এগুলোর এক্সপ্লেনেশন দেখি নেক্সট এ, treasury bills, first of all যেটা treasury bills, first one, what is treasury bills আমরা দেখি। treasury bills commonly referred to as T-bill, সংক্ষেপে এটাকে বলা হয় T-bill, that is issued by government, আমরা এটা বলবো গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ গভর্নমেন্ট, against their short term borrowing requirements, তাদের যে শর্ট টার্ম বরোইং রিকোয়ারমেন্টস থাকে গভর্নমেন্টের,
যে কোনো সময় গভর্নমেন্ট যে কোনো ধরনের এক্সপেন্ডিচার মিট করার জন্য তারা শর্ট টার্ম বরোয়িং করতে পারে। তো সেই জন্য তারা কি করে, টি বিলস এটা ইস্যু করতে পারে। টি বিলটা ইস্যু করবে তারা থ্রু সেন্ট্রাল ব্যাংক। টি বিলস আর দ্য মোস্ট মার্কেটেবল মানি মার্কেট সিকিউরিটি due to its simplicity. It's very easy. Their standard maturity period are 4, 13, 26, 52 weeks. So it is specify করা আছে, it almost everywhere is similar. I mean 1, 3, 6 and 12 months. তো এটা 1 মাসের জন্য হতে পারে, 3 মাসের জন্য হতে পারে, 6 মাসের জন্য, 12 মাসের জন্য সর্বোচ্চ হতে পারে। এই সময়ের মধ্যে এটা ম্যাচিউরড হয়ে যায়। One of the money market instruments that are affordable to the individual investors. Treasury bill হচ্ছে ওরকম একটা ইনস্ট্রুমেন্ট যেটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য খুব সহজ সাধ্য, এটা তারা খুব ইজিলি অ্যাফোর্ড করতে পারে। T-bills are considered to be the safest investment. They are considered to be risk free. এই কারণেই এটাকে সেফেস্ট বলছি আমরা, যেহেতু এটা রিস্ক ফ্রি। কেন এটা? as they are backed by the government, যেহেতু এটা গভর্নমেন্ট ইস্যু করছে, এটা ইস্যুয়ার হচ্ছে গভর্নমেন্ট থ্রু সেন্ট্রাল ব্যাংক। এরপরে যেটা আছে সার্টিফিকেট অফ ডিপোজিট। Certificate of deposit or CD is a time deposit with bank. CDs are generally issued by commercial banks, but they can be bought through brokerage. তাহলে সিডি ব্যাংক ইস্যু করে, এবং যেগুলো কিছু ব্রোকারেজ ফার্ম আছে, যেমন আমরা শেয়ার কিনি সব সময় ব্রোকারেজ ফার্মের মাধ্যমে, আমরা কিন্তু শেয়ার মার্কেটে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি না। ঠিক আছে, শেয়ার মার্কেট কিছু ব্রোকার আছে তাদেরকে লাইসেন্স দেয়, এবং লাইসেন্স যারা ব্রোকার আছে তারা শেয়ার মার্কেটের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করে, এবং ওই ব্রোকারেজের মাধ্যমে আমরা বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারি। অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাওয়ার পরে ওই ব্রোকারেজ আমার একটা অ্যাকাউন্ট মেনটেন করবে, এবং আমি ওই অ্যাকাউন্টে টাকা জমা করে রাখবো। টাকা জমা করে রাখলে ওই টাকা দিয়ে, এবং এটা অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্টের এগেইনস্টে হইতে হয় বিও অ্যাকাউন্টটা। তো ব্যাংক অ্যাকাউন্টের এগেইনস্টে যখন হবে তখন এটা ব্রোকারেজ ফার্ম আমার হয়ে কি করবে, ওই স্টক এক্সচেঞ্জ থেকে, স্টক এক্সচেঞ্জ একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট এটা, সো ওখান থেকে কি করবে, শেয়ার কিনবে আমার পক্ষে, এটা ব্রোকার কিনবে। তো আবার এটা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কিনবে, আমি যখন বলবো যে কিনতে তখন সে কিনবে, আমি যখন বলবো বিক্রি করে দিতে তখন সে বিক্রি করে দিবে। এই ট্রানজাকশন গুলো থেকে ব্রোকারেজ যেটা পায় সেটা হচ্ছে কমিশন। ঠিক আছে, মানে ব্রোকারসরা যারা পায়, যা পায় সেটা হচ্ছে কমিশন। তো এটাই আমরা দেখছি অ্যাকর্ডিংলি এটা যেভাবে ওয়ার্ক করে, ক্যাপিটাল মার্কেটের ব্রোকাররা যেভাবে ওয়ার্ক করে, একইভাবে মানি মার্কেটের ব্রোকার যারা আছে তারাও ব্যাংকের সাথে লিয়াজো মেনটেন করে, এই যারা এটা কিনতে চায় তাদের এই বাইং এবং সেলিং প্রসেসটা অথবা এক্সচেঞ্জ প্রসেসটাকে কি করে ফ্যাসিলিটেট করে। They bear a specific maturity date from 3 months to 5 years. এখানে আবার এটা 1 ইয়ারের একটু বেশি হয়ে যায়, সিপির ক্ষেত্রে এটা একটা এক্সেপশন আছে। তো এটা 1 মান্থ থেকে 5 ইয়ার্স পর্যন্ত ম্যাক্সিমাম করবে। ইউজুয়ালি মানি মার্কেট যেটা শর্ট টার্ম এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলা 1 বছর পর্যন্তই হয়, কিন্তু সিডির ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা একটু বেশি সময় ধরে হোল্ড করা যায়। A specified interest rate and can be issued in any denomination. যে কোনো কন্ডিশনেই এটা করা যেতে পারে, এবং সেখানে রেট অফ ইন্টারেস্ট থাকবে স্পেসিফিক। CDs, certificate of deposits offer a slightly higher yield than T-bills because CD treasury bills থেকে একটু বেশি সে চার্জ করতে পারবে। কেন? তার কারণ হলো যে
যেহেতু টি বিল হচ্ছে সেফেস্ট এবং দিস ইজ ব্যাকড বাই গভর্নমেন্ট, তো সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে অলমোস্ট রিস্ক ফ্রি। তো যে জিনিসটার যত রিস্ক কম সেই জিনিসের কিন্তু তত রিটার্নও কম। যে জিনিসের রিস্ক বেশি সেই জিনিসের কিন্তু আপনার রিটার্নও বেশি। ও আমার টাকা নিচ্ছে, নিয়ে আমাকে খুব বেশি সিকিউরিটি দিতে পারছে না, তখন আমি সিকিউরিটিটা খুঁজি কিসের উপরে? ইন্টারেস্ট রেটের উপরে। তো সেই জন্য বলছে যে সিডিজ অফার এ স্লাইটলি ডিফারেন্ট, slightly higher yield than T-bills because of the slightly higher default risk for bank. T-bills default হওয়ার পসিবিলিটি একেবারেই জিরো বলা যায়, কারণ গভর্নমেন্ট আপনার টাকা নিয়ে দেবে না এটা তো বিশ্বাসযোগ্য নয়। কিন্তু একটা কর্পোরেশন আপনার টাকা নিয়ে নাও দিতে পারে, একজন ইন্ডিভিজুয়াল আপনার টাকা নিয়ে নাও দিতে পারে, ঠিক আছে? সো ডিফল্ট রেট এবং ডিফল্ট রিস্ক যেটা, এটা টি বিলস এর অনেক কম, সেই জন্য সেখানে রিটার্নও কম, ইন্টারেস্ট রেটও কম। এরপরে যেটা আছে এটা হচ্ছে কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার ইজ অ্যান আনসিকিউরড short term loan issued by corporations, typically for financing accounts receivable and inventories. Accounts receivable এবং inventories এ বেসিক্যালি ফান্ডিং করে হলো কমার্শিয়াল পেপারস। Maturities on commercial paper are no longer than 9 months. এটা অবশ্যই 9 মাসের বেশি হবে না, 9 মাসের মধ্যে এটা ম্যাচিউরড হবে। With maturities of between 1 and 2 months, এটা 1 হবে, between 1 and 2 months being the average. এটা 9 মাস হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু এটা 1 মাস অথবা 2 মাসের মধ্যে এটা ম্যাচিউরড হয়। Commercial paper is a safe investment because the financial situation of a company can easily be predicted over a few months. আপনি কয়েক মাসের ফিনান্সিয়াল স্ট্রেংথ অ্যানালাইসিস করলে, মানে কয়েক মাসের ট্রানজাকশন অথবা কয়েক বছরের এটা অ্যানালাইসিস করলে একটা কর্পোরেশনের ফিনান্সিয়াল স্ট্রেংথ আপনি জাজ করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি শেয়ার মার্কেটে যান, এই শেয়ার মার্কেটের কোন কোম্পানির শেয়ার আপনি কিনবেন সেটা আপনি ইজিলি কিন্তু প্রেডিক্ট করতে পারবেন যদি স্টক এক্সচেঞ্জের সাইটগুলো আপনি ভিজিট করেন, ঠিক আছে? যদিও অনেক সময় কিছু ম্যানিপুলেটেড ইয়ে থাকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে শনিবার, আজকে কোনো ট্রেডিং হয় নাই, আগামীকালকে ট্রেডিং হবে, আগামীকালকে গেলে দেখতে পাবেন। এগুলো বৃহস্পতিবারের মোস্ট প্রবাবলি। এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে। এই যে বিভিন্ন কোম্পানি, আফতাব অটোমোবাইলস, AIBL, অগ্রণী ইন্স্যুরেন্স, এদের ইয়ে বেড়েছে যে অলটেক্স, তারপরে আমান ফিট, আম্বি ফার্মা, আনোয়ার গ্যালভালাইজিং, যেটা স্টিল মিল সম্ভবত, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স ফুডেরই মানে শেয়ার প্রাইস কিন্তু বেড়েছে, আবার অ্যাপেক্স ফুডের কমে গেছে। অ্যাপেক্স ট্যানারি, লেদার প্রসেসিং,
আরামিড সিমেন্ট, এই যে সিমেন্টের মার্কেট খুব ভালো। এই যে দেখেন, এই যে একটা কোম্পানি আমরা ক্লিক করলাম, আরামিড সিমেন্ট লিমিটেড। এটা ট্রেডিং কোড হচ্ছে আরামিড সেম, স্ক্রিপ্ট কোড এটা বেসিক্যালি হচ্ছে যে আপনার ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে, এটা শেয়ার মার্কেট। তো এখানে আপনি এই মার্কেট ইনফরমেশন গুলো দেখতে পাবেন। লাস্ট ট্রেডিং প্রাইস কত হয়েছে, 31 টাকা 70 পয়সায় লাস্ট ট্রেডিং প্রাইস ছিল। এবং ইয়েস্টারডেজ ক্লোজিং প্রাইস যেটা ছিল, ইয়েস্টারডে মিন্স যেদিন লাস্ট ওপেনিং ডে ছিল সেদিন ছিল এটা 28.90, এবং ক্লোজিং প্রাইস ছিল, এবং এই লাস্ট ট্রেডিং প্রাইসটা ছিল মানে এটা যেই দিনের সেই দিনেরও আগের, আর সেই দিনের আপনার ওই দিনের লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এটা, ওই দিনের আগের হচ্ছে ক্লোজিং প্রাইস ছিল এটা, আর ওই দিনের ক্লোজিং প্রাইস ছিল এটা 31 টাকা, ঠিক আছে। সো ডেজ রেঞ্জ যদি আপনি দেখেন, তাহলে ডেজ রেঞ্জ হচ্ছে আপনার 29 থেকে 31.70। এই এটা হলে এখানে পার্সেন্টেজও বের হয়ে যাবে। ডেজ ভলিউম, কত ভলিউমে আপনার সেল হয়েছে, এই যে 10.45 মিলিয়ন ছিল ডেজ ভ্যালিউ। এই 52 উইকস এর মুভিং এভারেজ করেছে তারা 11 টাকা 70 পয়সার শেয়ার এখন 31 টাকা 70 পয়সায় চলছে, ঠিক আছে। সো এক বছর আগে যে তাদের শেয়ার 11 টাকা 70 পয়সা করে কিনেছে, সে কিন্তু এখনই চাইলে 31 টাকা 70 পয়সা করে সেল করতে পারবে। সো 20 টাকা করে প্রতি শেয়ারে কিন্তু লাভ। কারোর কাছে যদি 1000 শেয়ার থাকে, তাহলে সে কিন্তু এখনই 20,000 টাকা প্রফিটে আছে। ডেজ ভলিউম, নাম্বার অফ শেয়ারস ট্রেডিং হয়েছে একদিনে 3,32,202টা শেয়ার বিক্রি হয়েছে। ডেজ ট্রেড হয়েছে 271টা ট্রেডিং হয়েছে। মার্কেট ক্যাপিটালাইজেশন মিলিয়ন 979 মিলিয়ন ক্যাপিটালাইজেশন হয়েছে। এরপরে এগুলো আছে, এগুলো নিয়ে আমরা ডিটেইল একদিন ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে ইনফরমেশনস আর অ্যাভেলেবল, আপনি যদি তার ইয়ে দেখেন, ক্যাশ ডিভিডেন্ড সে কত পার্সেন্ট, 2016-তে সে 12% ক্যাশ ডিভিডেন্ড অফার করেছে, 2011-তে আর্নিং পার শেয়ার এর ইনফরমেশনটা এখানে নাই। মে 12, 2021 প্রাইস আর্নিং রেশিও এখানে আছে, আর্নিং পার শেয়ার। হাউএভার, আমরা যেটা বলছি যে একটা কর্পোরেশন তার স্ট্রেংথ এবং উইকনেস এটা জাজ করার জন্য কিছু ইনফরমেশন আছে, যেগুলো আমরা দেখলে পরে ইজিলি বুঝতে পারি যে সে কতটা স্ট্রং এবং সে কতটা উইক। সো এটা বুঝে তার এখানে ইনভেস্ট করা যেতে পারে, তার কাছ থেকে কমার্শিয়াল পেপার নেওয়া যেতে পারে। এরপরে এখানে বলছে হোয়ার দ্য রিসোর্সেস, এখানে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সাইট দিয়ে দিয়েছে, ইনভেস্টোপেডিয়ার সার্চ দিয়ে দিয়েছে, পাকিস্তান ইকোনমিস্ট সাইট এটা দিয়ে দিয়েছে। বেসিক্যালি এটা হচ্ছে রিসোর্সেস মানে রেফারেন্সিং, কোত্থেকে এই ইনফরমেশন গুলো জেনারেট করেছে সে। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখছি যে কমার্শিয়াল পেপার, এরপরে বিল অফ এক্সচেঞ্জ যেটা, এটা খুবই লোকাল, এগুলো আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার। কল ডিপোজিট, টার্ম ডিপোজিট এবং ফ্লোটিং রেট। বিল অফ এক্সচেঞ্জের বিষয়টা আমরা যদি দেখি এখানে, যে হোয়াট ইজ বিল অফ এক্সচেঞ্জ,
Bill of exchange is actually a binding agreement by one party to pay a fixed amount of cash to another party as of a predetermined date or on demand. Bill of exchange are primarily used in international trade. Their use has declined as other forms of payment have become more popular. Bill of exchange এখন খুব বেশি একটা ইউজ হয় না, তার কারণ হচ্ছে যে অন্যান্য মোড অফ পেমেন্ট এখন অলরেডি মানে ডেভেলপ করে গেছে, লাইক আমরা যেটা দেখছি যে এলসি যেটা আছে, লেটার অফ ক্রেডিট, অথবা এখন তো ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম আছে, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে খুব ইজিলি ডোমেস্টিক পেমেন্ট গুলো মেক করে ফেলা যায়, ঠিক আছে, সিম্পল ফান্ড ট্রান্সফারের মাধ্যমে করা যায়, অথবা আপনি অ্যাকাউন্ট পে চেক ইস্যু করে করতে পারেন, ডিমান্ড ড্রাফট ইস্যু করে করতে পারেন। এই যেমন সেলার যদি হয়, সেলারকে আমরা বলতে পারি ড্রয়ার, আর বায়ার হচ্ছে ড্রয়ি। বিল অফ এক্সচেঞ্জের ড্রয়ার হচ্ছে সেলার আর ড্রয়ি হচ্ছে বায়ার। ব্যাংক এখানে এন্ডোর্সি হিসাবে এটা রোল প্লে করে অ্যাজ এন এজেন্ট। তাহলে ড্রয়ার যে ইস্যুজ এ বিল অফ এক্সচেঞ্জ ফর কার্গো শিফট, যে কার্গোটা শিপ হয়েছে, যে মালটা শিপমেন্ট হয়েছে, সেটার জন্য একটা বিল অফ এক্সচেঞ্জ সে ইস্যু করে। ব্যাংক মেক্স পেমেন্ট টু দ্য সেলার as per the bill of exchange. বিল অফ এক্সচেঞ্জে যেভাবে স্পেসিফাই করা থাকে সেভাবে করে আপনার এটা ব্যাংক কি করে, তাকে পে করে দেয়, এটা হচ্ছে ডি। আর বি যেটা, প্রথম কাজটা হয় এখানে ইস্যু করে, ইস্যু করার পরে এটা ব্যাংকের কাছে আসে, ব্যাংক participates as a payee or endorsee of the bill of exchange. এরপরে এটা এখানে সি তে আসে বায়ারের কাছে, ড্রয়ি receives the cargo and bill of exchange. সে কার্গোটা এবং বিল অফ এক্সচেঞ্জটা পেয়ে যায়, পেয়ে গেলে এবার সে পেমেন্টটা মেক করে দেয় ব্যাংকের কাছে। হ্যাঁ, সে তখন ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিলে আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আছি আছি, আমি একটা ক্লাসে আছি, তো আমি আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে। তো তাহলে আমরা দেখছি যে প্রথমে সেলার কি করে, তার গুডস এর সাথে একটা বিল অফ এক্সচেঞ্জ রেডি করে পাঠিয়ে দেয়, আর সেটা ব্যাংক ইস্যু করে, ব্যাংক এন্ডোর্স করে, এটা ইস্যু করার পরে এটা বায়ারের কাছে চলে যায়। বায়ার সেই বিল অনুযায়ী কি করে দেয়, আপনার ব্যাংককে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, ব্যাংক কি করে এখানে পেমেন্ট করে দেয়, পেমেন্ট করে দিলে পরে বায়ার কি করে যে ব্যাংকে এটা ফার্দার পেমেন্ট করে দেয়, ঠিক আছে। যেমন তে কি হয় এখানে, এই যে ব্যাংক ওয়েটস ফর দ্য বিল অফ এক্সচেঞ্জ টু ম্যাচিউর টু কালেক্ট দ্য মানি, তো সেই অনুযায়ী পরবর্তীতে এফ যেটা ফাইনালি যে বায়ার সে কি করে দেয়, ব্যাংকে এটা পেমেন্ট করে দেয়। এবং আগেই কিন্তু ব্যাংক, এই যে দেখেন আগেই কিন্তু ডি এর কাজটা হচ্ছে, এ বি সি, এরপরে হচ্ছে এখানে ডি, এরপর হচ্ছে ই, এরপর হচ্ছে এফ, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিল অফ এক্সচেঞ্জের মানে ফ্লো চার্ট। আচ্ছা, এরপরে আমাদের
যেটা আছে বিল অফ এক্সচেঞ্জের পরে কল ডিপোজিট, টার্ম ডিপোজিট। এগুলো কল ডিপোজিট। আচ্ছা, আমাদের এখানে আমাদের একজন ব্যাংকার আছেন, শাখাওয়াত সাহেব না? আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যাঁ, আপনি কোন ব্যাংকে আছেন যেন? সিটি ব্যাংক নাকি স্ট্যান্ডার্ড ব্যাংক? স্যার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। স্ট্যান্ডার্ড ব্যাংকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কল ডিপোজিটের ব্যাপারে আপনার কি আইডিয়া আছে আমাদের সাথে একটু শেয়ার করেন তো। স্যার আমি তো ক্যাশ সেকশনে কাজ করি, আমার আসলে খুব একটা ধারণা নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমরা এখানে দেখছি যে আসলে বিভিন্ন ধরনের ব্যাংকে অ্যাকাউন্টস থাকে, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টস থাকে, আর একটা হচ্ছে কল ডিপোজিট। ঠিক আছে, so call deposit হচ্ছে একটা deposit account that allows for the withdrawal of funds without penalty, generally without notification to the bank. Often it bears a favorable interest rate but also requires a minimum balance to take advantage of the benefits. So অনেক সময় আমরা দেখি যে ব্যাংকে কিন্তু একটা অপশন আছে যেটাকে ব্যাংক ওভারড্রাফট বলে, ওডি। ঠিক আছে, যে আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে একটা ব্যাংকে, তাহলে আপনি চাইলে একটা অ্যামাউন্ট ড্র করে নিতে পারেন এখান থেকে, যেটা আপনার এই অ্যাকাউন্টে যা আছে তার থেকেও বেশি। ঠিক আছে, সো এটাকে আমরা বলতে পারি যে একটা হাইব্রিড ডিপোজিট, এবং এটা হচ্ছে it's a combination of current and fixed deposit to meet the customer's requirement in flexible manner. Due to increasing competition, this deposit is introduced. Call deposit mainly serves the need of appropriate assets liability management of the bank and financial institutions. So normally the practice of interbank borrowing and lending activities are conducted through this deposit. যেমন আপনারা জানেন এই যে কল রেট একটা আছে না, কল রেট অথবা কল মানি। কল মানি, হোয়াট ডু ইউ মিন বাই কল মানি? এই যে কল মানি হচ্ছে একেবারেই মানে শর্ট টার্ম, যখনই একটা ব্যাংক শর্টেজের মধ্যে পড়ে যায় এবং আরেকটা ব্যাংকের কাছে সাফিসিয়েন্ট মানে ইয়ে থাকে, লিকুইডিটি থাকে, তখন যে অ্যামাউন্টটা আপনার একটা ব্যাংক আরেকটা ব্যাংকের কাছ থেকে বড় করে, কল মানি ইজ অলসো রেফার্ড টু এজ দ্য মানি এট কল। আপনি যখনই চাইবেন, যখনই দরকার পড়বে, তখনই আপনি এটা পাবেন। It is a short-term loan which is due to be paid immediately in full as and when demanded by the lender, not similar to the term loan. Call money loan does not have a defined schedule of payment and maturity. Repayable on demand, আপনি নেবেন এবং পে করে দিবেন, আমি যখনই চাইবো তখনই আমাকে ফেরত দেবেন, with a maturity period of 1 to 14 days. এটা 24 আওয়ার্স এর জন্য হতে পারে, একদিনের জন্য, অথবা সর্বোচ্চ 14 দিনের জন্য হয়, or overnight to a fortnight. It is used for interbank transactions. একটা ব্যাংক আরেকটা ব্যাংকের কাছ থেকে নেয়। The money that is lent for one day in this market is known as call money, and if it exceeds one day is referred to as notice money. তাহলে যখনই এটা একদিনের জন্য হয়, 24 আওয়ারের জন্য হয়, তখন এটাকে বলে কল মানি। আর যখন এটা একদিনের বেশি সময় জন্য নেওয়া হয়, 14 দিনের জন্য তো সর্বোচ্চ নিতে পারবেন, যদি একদিনের বেশি সময়ের জন্য নেওয়া হয় তাহলে এটাকে বলা হবে নোটিস মানি। এবং এটার আপনার একটা রেট আছে যেটাকে বলে কল মানি রেট, এবং এই রেটটা খুবই কম, খুব বেশি না এটা। এই যে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া,
কল মানি রেট, এটা মোস্ট প্রবাবলি এটা বাংলাদেশ ব্যাংকই সেট করে দেয়। বাংলাদেশ ব্যাংক, এই যে দেখেন এটা প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে, যে 19 মে 2021 হাইয়েস্ট হচ্ছে 5.25%। যে লেন্ডিং ভলিউম হয়েছে অলরেডি, কল মানি গেছে 3,372 কোটি টাকা। সতেরোই মে এবং এইভাবে 21শে মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কল মানি রেট, এটা স্টেটমেন্ট অফ কল মানি ট্রানজেকশনস, ঠিক আছে। এই যে 19শে মে লাস্ট, আজকে তো 22, লাস্ট ট্রানজেকশন হয়েছে 19শে মে, এটা হাইয়েস্ট ছিল আপনার 5.25, এটা রেট অফ ইন্টারেস্ট, এবং লেন্ডিং ভলিউম হচ্ছে এটা অলমোস্ট কাছাকাছি। বেশি গেছে হলো আপনার 11ই মে এবং 9ই মে, ঈদের 2 দিন আগে 3 দিন আগে। এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এখান থেকে আপনি তাদের মনিটারি পলিসি অপারেশন সম্পর্কে জানতে পারেন। ফিনান্সিয়াল সিস্টেম, এই যে ফিনান্সিয়াল মার্কেটস, ঠিক আছে, বাংলাদেশের এই যে ফিনান্সিয়াল মার্কেটস, আমরা যদি এখানে দেখি এই যে মানি মার্কেট, এই মানি মার্কেট, এখানে কি কি আছে, দ্য মানি মার্কেট কম্প্রাইজেস ব্যাংকস and financial institution as intermediaries. 20 of them are primary dealers in treasury securities, interbank, clean and repo. রেপো একটা আছে, রিপারচেজ এগ্রিমেন্ট বলে এটাকে রেপো। এই রেপোটাও হচ্ছে একটা কিন্তু এই মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। রেপো বেসড ল্যান্ডিং, বিবিস রেপো, বাংলাদেশ ব্যাংকস রেপো, এরপরে হচ্ছে আপনার রিভার্স রেপো অপশনস, বিবি বিল অপশন, ট্রেজারি বিল অপশনস আর প্রাইমারি অপারেশনস ইন দ্য মানি মার্কেট। দেয়ার ইজ অলসো অ্যাক্টিভ সেকেন্ডারি ট্রেড ইন ট্রেজারি বিলস। ট্রেজারি বিলস এরও আপনার সেকেন্ডারি মার্কেট হিসেবে এটা কাজ করে আপ টু 1 year ম্যাচুরিটি। এরপরে এখানে বন্ড মার্কেট আছে, ক্যাপিটাল মার্কেট আছে, ফরেন এক্সচেঞ্জ মার্কেট আছে। আপনারা চাইলে এখান থেকে এগুলো স্টাডি করতে পারেন। ইকোনমিক ডেটা, রিসেন্ট ডেটা, টাইম সিরিজ ডেটা এখানে আপনাদের রিসার্চিং এর জন্য এখান থেকে নিতে পারেন। গভর্নমেন্ট সিকিউরিটিজ কি কি আছে এখানে, ডিপোজিট ইন্স্যুরেন্স, রেগুলেটর কারা, ব্যাংকস এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কারা কারা আছে। ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেটে দুই ধরনের, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ আছে। এই যে স্টক এক্সচেঞ্জ, তারপরে সেন্ট্রাল ডিপোজিটরি, স্টক ডিলার, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক আছে, তারপরে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গুলো আছে, ক্রেডিট রেটিং কোম্পানি, ট্রাস্টি, কাস্টোডিয়ান, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি, এগুলা। আর এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগাং স্টক এক্সচেঞ্জ আছে। এদের রেগুলেটরি বডি হিসেবে কাজ করে হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঠিক আছে, এটা হচ্ছে রেগুলেটরি বডি। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ এবং আদার ব্রোকারেজ যারা আছে এখানে অন্যান্য যারা আছে, এরা কিভাবে কাজ করবে, ঠিক আছে, এই বিষয়ে দিক নির্দেশনা ঠিক করে দেবে হলো এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এসসিসি। ওকে, এরপরে যেটা আছে হলো আপনার টার্ম ডিপোজিট। টার্ম ডিপোজিট এটা ফিক্সড টার্মের জন্য একটা ডিপোজিট, ইনভেস্টমেন্ট দ্যাট ইনক্লুডস দ্য ডিপোজিট অফ মানি। ব্যাংকগুলোতে ইউজুয়ালি এফডিআর যেগুলো হয় আর কি, এফডিআর।
is there a difference between term deposit and fixed deposit? Actually, there is no difference between term deposit and fixed deposit. Both are one and the same. And Islamic Bank IBBL এ আপনি দেখবেন এখন 1 month একটা টার্ম ডিপোজিট 1 month IBBL, ঠিক আছে, প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, 1 মাসের জন্য আপনি চাইলে ফিক্সড ডিপোজিট করতে পারেন ফর 1 month. মুদারাবা স্পেশাল সেভিংস পেনশন অ্যাকাউন্ট আছে ফর 5 years 5% রেট পাবেন, এগুলো প্রভিশনাল সবই। এই যে এম ক্যাশ ডিপোজিট স্কিম আছে, এই টার্ম ডিপোজিট হলো এখানে টার্ম যেগুলো সেট করা আছে টার্ম, এই যে 1 মান্থের জন্য একটা আছে মুদারাবা টার্ম ডিপোজিট এমটিডিআর, ঠিক আছে, এমটিডিআর এ 1 month এটা 3.25% পাবেন আপনি। আর যদি 6 মান্থের জন্য হয় এমটিডিআর এটা 4.5%। আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে বলেছিলাম যে রিসেন্টলি আমরা একটা এরকম এমটিডিআর করার জন্য ইসলামিক ব্যাংকে গিয়েছিলাম, আমাদের কয়েকজন মিলে কিছু টাকা সেভ করছে আর কি, তো সেই টাকাগুলো আমরা এই এফডিআর করতে চাই, তো এটাকে এমটিডিআর বলে ওরা, মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট এমটিডিআর। এটা 6 মান্থের জন্য আমরা করেছি, এটা 4.5% ওরা আমাদেরকে দিবে, খুবই নমিনাল একেবারে। স্যার এটা তো ইনফ্লেশন রেটের চাইতেও কম। হ্যাঁ 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 5 ইয়ার্স এর জন্য যদি করেন তাহলে এখানে একটু আপনি বেশি পাবেন, 6.35%। মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট যদি করেন, মান্থলি প্রফিট ফর 5 years। মুদারাবা হজ সেভিংস ডিপোজিট যদি করেন তাহলে 11 থেকে 25। তো এটাই আসলে আপনার, এটাও একটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। আপনি একজন লেন্ডার হিসেবে ব্যাংকের কাছে রাখছেন, ব্যাংক এটা ইনভেস্ট করে এটা আপনাকে প্রফিট করছে, প্রফিটের আপনি একটা পার্সেন্টেজ আপনার সাথে শেয়ার করছে, যে পার্সেন্টেজটাকে ইয়ারলি করলে বা মান্থলি করলে এরকম একটা অ্যামাউন্ট এসে দাঁড়ায়, মানে এরকম একটা পার্সেন্টেজ এসে দাঁড়ায়। পার্সেন্টেজ দেখে আবার এটাকে ইন্টারেস্ট সাথে গুলিয়ে ফেলা যাবে না। মূল বিষয়টা হচ্ছে প্রসেস, কোন প্রসেসে আমার কাছে এই পার্সেন্টেজটা আসতেছে, ঠিক আছে। আর যেহেতু এটা প্রফিট এন্ড লস, এখানে পার্সেন্টেজ ভেরি করবে, আপনাকে কখনোই ব্যাংক অ্যাসিওর করবে না যে আপনি এই পার্সেন্টেজটাই পাবেন, ঠিক আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স। স্যার এখানে উপরে লেখাই আছে এটা প্রভিশনাল। জি 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 প্রভিশনাল, এক্স্যাক্টলি। এই তাহলে এভাবে করে এই ইনস্ট্রুমেন্ট গুলো আছে, মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টস, এই জিনিসগুলো আপনারা একটু পড়বেন। আর আমি আপনাদেরকে আরেকটা এই মানি মার্কেটের উপরে আরেকটা ম্যাটেরিয়াল আমি আপনাদেরকে অ্যাসাইন করব আজকের এই ক্লাসে। এখন যেই 10 জন আছেন তার মধ্যে থেকে যারা ইন্টারেস্টেড তারা এই আগামী ক্লাসে এই প্রেজেন্টেশনটা দিবেন, আমি যে ম্যাটেরিয়ালটা দিব এটাই প্রেজেন্ট করবেন, ঠিক আছে। আপনাদের নতুন করে কোনো কিছু ডেভেলপ করতে হবে না, শুধু এটা স্টাডি করবেন এবং স্টাডি করে এসে এখানে ডেলিভারি দিবেন, বুঝতে পেরেছেন? তো শাখাওয়াত সাহেব কি দায়িত্ব নেবেন? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ আপনি নেন। আর হচ্ছে আমাদের এখানে আপনার সাথে আমি আরো 2-1 জন দিচ্ছি আমাদের। আপনি যে ওহিকে নিতে পারেন, আলওয়াইজ ওহি, আপনি ইন্টারেস্টেড? জি স্যার, হ্যাঁ ইন্টারেস্ট। আর আবিদুল ইসলাম, এই 3 জন আপাতত, এই 3 জনকে আমি দিচ্ছি। পরের প্রেজেন্টেশনে আগামী ক্লাসে আবার আরেকটা দিব, সেটা বাকি আমি বলে দিব কারা করবে। তাহলে এই 3 জনই আপনারা করবেন ওই ম্যাটেরিয়ালটা, ওইটাও মানি মার্কেটের উপরেই, ঠিক আছে, মানি মার্কেটের উপরেই আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে। এই যে
এখানে 33টা স্লাইড আছে, ঠিক আছে? আপনারা যেগুলো ভালো বুঝবেন, এক্সপ্লেন করতে পারবেন সেগুলাই করবেন, অসুবিধা নাই। এখানে সব আবার আমাদের জন্য অ্যাপ্লিকেবলও না, যেগুলো আমাদের জন্য অ্যাপ্লিকেবল না সেগুলোর দরকার নাই। মানি মার্কেটের ডেফিনেশন অলরেডি আমরা পড়েছি এবং এখানে একটু হয়তো ভিন্নভাবে আছে, সেটা আপনি বলবেন। মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে ইনস্ট্রুমেন্টস গুলো কি কি আছে এখানে স্যাম্পল দিয়েছে, মূলত এই তিনটা না, তো মানি মার্কেটে তার অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আমরা নিজেরাই দেখেছি আজকে। এই আর ক্যাপিটাল মার্কেটে আছে স্টক, বন্ডস, ডেরিভেটিভস, এগুলোর আবার প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট আছে। এই এগুলোর বেসিস গুলো বলবেন, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেটের ডিফারেন্সটা বলবেন। এগুলো হলো ইনস্ট্রুমেন্টস: ট্রেজারি বিলস, কমার্শিয়াল পেপার, ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, সিডি, সার্টিফিকেট অফ ডিপোজিটস, ফেডারেল ফান্ডস, এটা হয়তো আমাদের এখানে ওইভাবে নাই। ফেডারেল ফান্ডস এটা আমেরিকার জন্য অ্যাপ্লিকেবল। আর রেপো যেটা রিপারচেজ এগ্রিমেন্ট, এটা আমাদের বাংলাদেশে আছে, আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেখিয়েছি আপনাদেরকে। এরপরে মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস গুলো এই যে ইস্যুয়ার কারা কারা এবং সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি এবং ইনস্ট্রুমেন্ট ওয়াইজ এবং এগুলোর প্রাইসিং কিভাবে মেনটেন করা হয়, ঠিক আছে, এগুলো বলবেন। ট্রেজারি বিলস কত মাসের হতে পারে, এটা আসলে আমেরিকার মার্কেটের জন্য, আমাদের এখানে অলমোস্ট সেমই ট্রেজারি বিলস এর আমাদের এখানে বলেন আর সারা ওয়ার্ল্ডে যেখানেই বলেন না কেন এটা খুব বেশি ভেরিয়েশন নাই। কমার্শিয়াল পেপার গুলো কিরকম হয় সেগুলোর এখানে গ্রাফ ট্রাফ আছে, এগুলো যদি আপনারা আইডিয়া করতে পারেন সেগুলো আপনারা এখানে ইয়ে করবেন, প্রেজেন্ট করবেন। কমার্শিয়াল ট্রানজাকশন গুলো কিভাবে হয় এই জিনিসগুলো স্টাডি করবেন, স্টাডি করে আমাদেরকে ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ম্যাচুরিটি, ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্সের ম্যাচুরিটি কিভাবে হয়। স্যার ম্যাটেরিয়ালস গুলো তো এখানে অ্যারেঞ্জ করা আছে, আমরা তো মডিফাই করার প্রয়োজন নেই। মডিফাই করার প্রয়োজন নাই, অ্যারেঞ্জ করাই আছে, শুধু আপনারা এগুলো বুঝবেন এবং আমাদেরকে বুঝাবেন আগামী ক্লাসে, ঠিক আছে? নিজেরা নিজেরা গ্রুপ স্টাডি করে নেবেন এবং কে কোন পার্ট ডিসকাস করবেন এটা ঠিক করে আসবেন আগে থেকেই। জি স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। সরি, বুঝতে পারছি না। স্যার ওই তিনজনই দিবে না স্যার? জি জি, ওই তিনজনই দিবে। স্যার ওই তিনজনই কি নেক্সট সেশনে প্রেজেন্টেশন দিবে স্যার, এটা এরকম? জি জি জি, ওই তিনজনই নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন দিবে। স্যার যাদের নাম মেনশন করছেন ওনারাই দিবে? এক্স্যাক্টলি। জি স্যার। আমি যেভাবে স্ক্রিন শেয়ারিং করে স্লাইড প্রেজেন্টেশন করছি ওই একই ভাবে আপনারা স্ক্রিন শেয়ার করে এটা প্রেজেন্ট করবেন। ওকে স্যার। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের ভাইভাটা কখন হবে? অ্যাসাইনমেন্টের ভাইবাটা আপনারা কখন দিতে চান বলেন? স্যার আমার জন্য যে কোনো ফ্রাইডে স্যাটারডে হলে ভালো হয়, অন্য সময় তো ফ্রাইডে ব্যাংকে। স্যাটারডেতে তো আবার আপনাদের ক্লাস থাকে, এটাই তো সমস্যা। স্যার স্যাটারডে সকালবেলায় রুটিনে দেখলাম গ্যাপ আছে। স্যাটারডে সকালবেলা আবার আমার ক্লাস আছে 9টা থেকে 12টা পর্যন্ত। স্যার তাহলে সন্ধ্যার পরে? হ্যাঁ, সন্ধ্যার পরে নেওয়া যায়। সন্ধ্যার পরে তো আপনাদের সাথে আমার ক্লাস স্যাটারডেতে, ওই ক্লাসে তাহলে কি নিব নাকি? জি স্যার। স্যার ভাইভার থেকে আমাদের ওই অ্যাসাইনমেন্টের কোশ্চেনটাই স্টাডি করতে হবে নাকি ফুল কোর্সটা? হ্যাঁ, স্যার ভাইভার জন্য প্রিপারেশন কি আমরা ওই অ্যাসাইনমেন্টে যে কোশ্চেন গুলো আসছে ওইগুলাই দেখে নেব নাকি পুরো লেকচার গুলো দেখতে হবে? ভাইবাতে লেকচার গুলো দেখতে হবে, শুধু প্রশ্ন না। স্যার ওই স্ক্রিন শেয়ারিং এর বিষয়টা স্যার আমার কাছে তো স্যার ল্যাপটপ নাই স্যার। আপনার presentation শেয়ার এর করতে ক্ষেত্রে- হবে না, যার কাছে জি স্যার। ল্যাপটপ আছে শাখাওয়াত সাহেব অথবা ওহি, ওনাদের কেউ একজন শেয়ার করলে আপনি শুধু স্লাইড দেখে বলবেন। জি এটা স্যার। সমস্যা নেই, আমার ল্যাপটপ মোবাইল দুইটা থেকে হ্যাঁ। available, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, তাহলে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অলরাইট, আমরা বলে দিব, ভাইবার সময়টা বলে দিব। এটা সানডেতে হতে পারে, সানডেতে 7টায়, সানডেতে সন্ধ্যা 7টায়, অথবা সানডেতে 8টায় হতে পারে। 8টায় হলে মাঝখানে আসার নামাজ পড়ে যায় আর কি, জি স্যার। এই, অসুবিধা নাই।
7টা 7:30 বা 8টা যে কোনো সময় আমরা নিলাম, একদিন না হয় এশার নামাজ বাসায় পড়বেন আর কি।